হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নতুন আরেকটা লেকচার নিয়ে উপস্থিত হয়েছি এবং নতুন একটা চ্যাপ্টার যেটা আর্টস এবং কমার্সের জন্য। আমরা সাধারণ বিজ্ঞান থেকে পড়তেছি তৃতীয় অধ্যায়। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে হৃদযন্ত্রের যথকথা এবং অন্যান্য বিষয়। হৃদযন্ত্র মূলত হৃৎপিণ্ডকে বোঝাচ্ছে এবং এই অধ্যায়ে আমরা যদি শুরু করি তাহলে আমাদের প্রথমে যে আলোচনাগুলো আছে সেটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। এখন এখানে যে তন্ত্র কথাটা আছে, তন্ত্র হচ্ছে অনেকগুলো অঙ্গের সমষ্টি এবং এই অঙ্গগুলো কি করে একসাথে কাজ করে। যেমন এই রক্ত সংবহন তন্ত্রের ভিতরে আমাদের আছে হৃৎপিণ্ড, রক্ত, রক্তবাহিকা এবং এই রক্তবাহিকার ভিতরে আমাদের আছে ধমনী, শিরা আর হচ্ছে কৌশিক জালিকা। কৌশিক জালিকা, তাহলে এগুলো আমাদের হচ্ছে রক্ত সংবহন তন্ত্রের অঙ্গাণু বা অংশ। তাহলে আমরা বুঝতে পারছি যে তন্ত্র কি বোঝাচ্ছে, অনেকগুলো অঙ্গের সমষ্টিকে আমরা কি বলবো, তন্ত্র। তাহলে এরকম আমাদের তো তন্ত্র হচ্ছে একটা রক্ত সংবহন তন্ত্র, যেটা আমাদের কি করে, পাম্পের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? পাম্পের মতো। পাম্পের মতো কাজ করে অর্থাৎ সংকোচন এবং প্রসারণ করে। সংকোচন প্রসারণ এগুলো আমরা ডিটেলসে পড়বো। এই পাম্পের মতো সংকোচন প্রসারণ করে আমাদের কি করে, রক্ত বা ব্লাডকে পরিবহন করে। সেটা ফুসফুস থেকে হইতে, ফুসফুস থেকে আমাদের মানবদেহে এবং মানবদেহ থেকে আমাদের অক্সিজেন পরিবহন করে। তাহলে এই রক্তের মাধ্যমে আমাদের কি পরিবহনে সাহায্য করে? অক্সিজেন পরিবহনে সাহায্য করে এবং কার্বন ডাই অক্সাইড পরিবহনে সাহায্য করে। তাহলে আমাদের হৃৎপিণ্ডটা দেখতে কিসের মতো? এই যে এটা একটা ত্রিকোণাকার গঠন, তাহলে হৃৎপিণ্ড হচ্ছে ত্রিকোণাকার আকৃতির এবং একটা হৃৎপিণ্ডে হচ্ছে 4টা প্রকোষ্ঠ থাকে। এগুলো আমরা হৃৎপিণ্ডের গঠনে পড়বো, আমাদের ভিতরে আছে। তাহলে আমরা যদি বহির্বাসায় দেখি, তাহলে রক্ত সংবহন তন্ত্র আমাদের কি নিয়ে গঠিত হয়? হৃৎপিণ্ড, আমরা দেখেছি রক্ত, হৃৎপিণ্ড এবং হচ্ছে রক্তবাহিকা বা রক্তনালী। তাহলে রক্তবাহিকা বা রক্তনালী আমাদের কয়টা ছিল? 3টা। সেটা হচ্ছে ধমনী, শিরা এবং কৌশিক জালিকা। এখানে আমাদের ধমনী কি করে? অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। শিরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে এবং কৌশিক জালিকা হচ্ছে, এটা কোনো না, এই জালিকাতে কি হয়, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ধমনী এবং শিরার ভিতরে রক্তগুলোর বিনিময় ঘটে। এবং আমাদের ধমনী একটা ব্যতিক্রম ধমনী আছে এবং শিরা আছে, যেগুলো আবার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে না। যেমন সেটাকে বলা হয় পালমোনারি শিরা। এটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। আমরা এগুলো ডিটেলসে পড়বো। এখন দেখি আমাদের রক্তবাহিকার আকার আকৃতির গঠনের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা হচ্ছে? 3 ভাগে, ধমনী, শিরা এবং কৌশিক জালিকা। রক্ত বাহিকার কাজ কি? রক্ত সঞ্চালন বা পরিবহন করা। কি করা? পরিবহন করা। হৃৎপিণ্ড কি? হৃৎপিণ্ড হচ্ছে হৃৎপেশি দিয়ে তৈরি ত্রিকোণাকার ফাঁপা প্রকোষ্ঠ, যা কিসের মতো কাজ করে? পাম্পের মতো। পাম্পের মতো কাজ করে কি করে? অক্সিজেন বাহিত রক্ত পরিবহন করে। এটা কিসের মতো কাজ করে? সংকোচন এবং প্রসারণের ফলে সারা দেহে রক্ত সঞ্চারিত হয়। তাহলে আমরা যদি রক্তকে, কোন একটা রক্তকে নেই, তার আগে যদি দেখি রক্ত কি। রক্ত হচ্ছে তরল যোজক টিস্যু। এটা ঈষৎ ক্ষারীয় হয়। কেমন ক্ষারীয়? ঈষৎ ক্ষারীয়।
আমরা জানি কোন একটা পদার্থের অ্যাসিড হইতে পারে, ক্ষার হইতে পারে, বেস বা ক্ষার, এবং সেটা কি হতে পারে, নিরপেক্ষ হতে পারে বা নিউট্রাল। তাহলে অ্যাসিড হয় কখন, যখন পিএইচ 7-এর কম। বেস হয় কখন, যখন পিএইচ 7-এর বেশি। এবং নিউট্রাল হয় কখন বা নিরপেক্ষ হয় কখন, যখন পিএইচ হয়েছে 7। তাহলে আমাদের এখানে ঈষৎ ক্ষারীয় বলতে এইটা বেশি ক্ষার না, অল্প ক্ষার। সেটা কত, এটার পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45 পর্যন্ত। এটাকে গড় মান ধরা হয় 7.40 পিএইচ। তাহলে এই যে আমরা জানি ক্ষার হচ্ছে কি 7-এর একটু বেশি, এই জন্য আমরা ঈষৎ বা অল্প ক্ষারীয় বলতে পারি। এটা স্বাদ কেমন হয়, লবণাক্ত। লবণাক্ত। আমরা যদি কোনো একটা রক্ত কণাকে যদি আমরা সেন্ট্রিফিউগাল যন্ত্রের মাধ্যমে ঘুরাই, ওখানে আমরা 3টা অংশে ভাগ করতে পারি। একটা উপরে সাদা অংশ পড়ে হালকা হলুদ বর্ণের, এবং নিচের দিকে একটা গাঢ় বর্ণের পড়ে। এই যে হালকা হলুদ বর্ণের উপরে সাদা অংশটাকে বলা হয় রক্তরস বা প্লাজমা। কি বলা হয়, রক্তরস। এবং নিচের দিকে যে স্তরগুলো পড়ে এটাকে বলা হয় রক্ত কণিকা। কি বলা হয়, রক্ত কণিকা। তাহলে এই রক্তরসটা হচ্ছে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে 55%, এবং রক্তকণিকা থাকে 45%। এগুলো আমাদের এমসিকিউতে আসে। তাহলে রক্তরসটা আমাদের দেখতে কিসের মতো হবে, হালকা হলুদ বর্ণের। তাহলে রক্তরস কেমন, হালকা হলুদ বর্ণের। তাহলে আমরা যদি একটু বইয়ের ভাষায় দেখি আমাদের কি আছে, এই যে এখানে এই যে এটা হচ্ছে রক্তকণিকা, এখানে কি আছে, রক্তের সব উপাদান আছে, রক্তরস আছে, রক্তকণিকা, অনুচক্রিকা সবগুলো আছে। তাহলে এটা যখন আমরা সেন্ট্রিফিউগাল যন্ত্রের মাধ্যমে ঘোরাই, তোমাদের বইয়ে এটা উল্লেখ নেই, একটা যন্ত্রের মাধ্যমে ঘোরানো হয় যেটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল যন্ত্র। ওই যন্ত্রের মাধ্যমে ঘুরালে আমরা এই উপাদানটাকে 2টা ভাগে ভাগ করতে পারি, ভাগ হয়ে যায়। একটা একটা হচ্ছে রক্তরস বলা হয়, এই হলুদ অংশটাকে রক্তরস, যেটা থাকে 55%, এবং নিচের দিকে যেটা লাল বর্ণের থাকবে সেটাকে বলা হয় রক্তকোষ বা রক্তকণিকা। তাহলে এই রক্তকোষ থাকে 45%, এবং এই রক্তকোষের ভিতরে আবার আরবিসি বা রেড ব্লাড সেল, ডাব্লিউবিসি এবং অনুচক্রিকা বা প্লাটিলেট থাকে, অনুচক্রিকা থাকে। তাহলে এগুলো আমরা দেখবো। এখানে আমরা বলছিলাম পিএইচ, এই যে 7, এটাকে বলা হয় নিউট্রাল, এবং 7-এর কম হলে সেটাকে বলা হয় অ্যাসিডীয়, এবং 7-এর বেশি হলে সেটা বলা হয় ক্ষার। 7-এর যত বেশি হবে তত ক্ষারের মান বাড়বে, ক্ষারীয় ধর্ম বাড়বে, এবং 7-এর থেকে যত কম হবে তত অ্যাসিডীয় মান বাড়বে। এটা আমরা কেমিস্ট্রিতে পড়ছি। তোমাদের পিএইচ নামে একটা অধ্যায় আছে, ওখানে তোমরা ডিটেলসে পড়তে পারবে। এখন আমরা যদি দেখি রক্ত, তাহলে আমাদের কি হয়, লাল হয়। রক্ত কি হয়, লাল। এবং এই লাল হওয়ার কারণ হচ্ছে রক্তে কি থাকে, হিমোগ্লোবিন থাকে। লাল হয় কেন, রক্তে হিমোগ্লোবিনের কারণে। এবং এটা কেমন হয়, লবণাক্ত এবং খানিকটা ক্ষার ধর্ম। এটা ক্ষার কেন বললাম, কারণ পিএইচ হচ্ছে 7.40, আমরা গড় মানটা যেটা দেখছি। তরল যোজক টিস্যু কেন, কারণ এখানে কিন্তু একটা তরল না, এখানে রক্তরস থাকে, রক্তকণিকা থাকে, সব মিলায় এটাকে বলা হচ্ছে যোজক টিস্যু। আমাদের পূর্ণবয়স্কদের মানবদেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে, এবং এটাকে আমরা বলি দেহের ওজনের 8%। এগুলো আমাদের এমসিকিউতে আসে। মানুষ এবং অন্যান্য প্রাণীদের রক্ত লাল হয়, আবার অন্য অনেক প্রাণী আছে যাদের রক্ত লাল ব্যতীত নীল হইতে পারে, যেমন আমাদের টিকটিকি রক্ত হচ্ছে সাদা। এখন
রক্তে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন নামক প্রোটিন থাকে, যার কারণে কি হয়, রক্ত লাল হয়। আমরা কিন্তু আগে বলেছি রক্ত লাল হয় কেন। হিমোগ্লোবিন কি করে, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন গঠন করে এবং এর মাধ্যমে আমাদের কি অক্সিজেন পরিবহন করে। এবং কিছু হিমোগ্লোবিন আবার কি করে, বাইকার্বনেট রূপে হচ্ছে ফুসফুসে কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। তাহলে কার্বন ডাই অক্সাইড পরিবহন করে কি রূপে, বাইকার্বনেট রূপে। আমরা বাইকার্বনেটের সংখ্যা যদি দেখি HCO3-, তাহলে বাইকার্বনেট আয়ন রূপে আমাদের কি করে, ফুসফুসে কার্বন ডাই অক্সাইড পরিবহন করবে এবং অক্সিজেন পরিবহন করবে কি অক্সি হিমোগ্লোবিন রূপে। এই যে এটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিনের সংকেত। তাহলে আমাদের পরীক্ষায় যদি আসে যে অক্সিজেন পরিবহন করে কিভাবে, অক্সি হিমোগ্লোবিন রূপে, এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করে কিভাবে, রক্ত, সেটা হচ্ছে বাইকার্বনেট রূপে। তাহলে আমরা দেখেছি রক্তের উপাদান কি। রক্তকে যদি আমরা ভেঙে দেখি তাহলে আমরা দুইটা উপাদান পাই, একটাকে বলা হচ্ছে রক্তরস আর একটাকে বলা হচ্ছে রক্ত কোষ বা রক্ত কণিকা। রক্তরস থাকে হচ্ছে 55% এবং রক্ত কণিকা থাকতেছে আমাদের 45%। এই রক্ত কণিকা বা রক্ত কোষ আবার কয় প্রকার হয়, 3 প্রকার। একটা হচ্ছে লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, আর একটা হচ্ছে অনুচক্রিকা। তাহলে আমরা যদি দেখি আমাদের বইয়ে এই চিত্রটা আছে, তোমরা লক্ষ্য করলে দেখবে যে এই যে এগুলোকে বলা হচ্ছে অনুচক্রিকা, এটা হচ্ছে লোহিত রক্তকোষ এবং এগুলো হচ্ছে শ্বেত রক্তকোষ, এবং এই যে হলুদ বর্ণের অংশগুলোকে বলা হচ্ছে রক্ত রস। এবং আমাদের অনুচক্রিকা আমাদের কি কাজে সাহায্য করে, অনুচক্রিকা আমাদের রক্ত জমাটে সাহায্য করে, রক্ত জমাট সাহায্য করে। আমাদের যদি কোনো অংশ কেটে যায় তখন আমরা কিন্তু কিছুক্ষণ পর ওই অংশটা রক্ত পড়া বন্ধ হয়ে যায়। তাহলে ওই রক্ত পড়া বন্ধতে সাহায্য করতেছে কোন কণিকা, অনুচক্রিকা। এরপরে লোহিত রক্তকোষ আমরা তো দেখলাম, লোহিত রক্তকোষ কি করে, অক্সিজেন পরিবহন করে আমাদের দেহে। এবং শ্বেত রক্তকণিকা আমাদের দেহে যদি রোগ জীবাণু আক্রমণ করে তখন আমাদের জীবাণু প্রতিরোধ করে বা রোগ প্রতিরোধ করে। এবং রক্তরস কি করে, রক্তরস বিভিন্ন খাদ্য সার পরিবহনে সাহায্য করে। এখন রক্তরস কি আমরা সেগুলো দেখব। তাহলে রক্তের উপাদানকে আমরা কি বলছিলাম, দুই ভাগে ভাগ করা যায়, একটা কি রক্তরস বা প্লাজমা আর একটা হচ্ছে রক্তকোষ। তাহলে রক্তরসের মধ্যে ছড়ানো বিভিন্ন রকমের কোষকে আমরা কি বলতেছি, রক্তকোষ। তাহলে রক্তকোষ আবার কয় ধরনের, 3 প্রকার হয়, যেটা হচ্ছে লোহিত রক্তকোষ, শ্বেত রক্তকোষ এবং অনুচক্রিকা। তাহলে লোহিত রক্তকোষকে কি বলা হয়, এরিথ্রোসাইট। এখানে দেখো এই যে বায়োলজি, তোমাদের এই চ্যাপ্টারটা কিন্তু বায়োলজির চ্যাপ্টার। তাহলে বায়োলজির যে অ্যারিথ্রো কথাটা আছে, অ্যারিথ্রো মানে বোঝায় লাল এবং সাইট মানে বোঝায় কোষ। তাহলে লাল কোষ কোনটা, লোহিত রক্তকোষ। এই জন্য এটাকে কি বলা হচ্ছে, লাল রক্তকোষ। এবং শ্বেত রক্তকোষ এই যে লিউকো, লিউকো মানে বোঝায় হচ্ছে শ্বেত বা বর্ণহীন। তাহলে এখানে সাইট মানেও কোষ, লিউকোসাইট কি, শ্বেত রক্তকোষ মানে বর্ণহীন কোষ। তাহলে লিউকোসাইট কিন্তু বর্ণহীন একটা কোষ, রক্তকোষ। এরপরে আমরা কি দেখলাম, অনুচক্রিকা বা থ্রম্বোসাইটও বলা হয়, এটাকে প্লেটলেট বলা যায়। তাহলে এই তিনটার আমরা কাজও দেখছি, এটা অক্সিজেন পরিবহন করে, শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধ করে, আর হচ্ছে অনুচক্রিকা আমাদের কি করে, রক্ত জমাট বাঁধায়। এরপরে আমরা যদি দেখি রক্তরস কি, রক্তরস হচ্ছে রক্তকোষগুলোকে ভাসমান রাখে এবং হলুদ বর্ণের হয়ে থাকে। এই রক্তরসকে কি বলা হয়, প্লাজমা বলে, এবং 55% থাকে, এটা দেখছি। এবং রক্তরসে দুই ধরনের উপাদান থাকে, একটাকে বলা হচ্ছে পানি আর একটা হচ্ছে জৈব পদার্থ। এবং এটাকে এক কথায় আমরা কঠিন পদার্থ বলতে পারি। তাহলে কঠিন পদার্থ 2 প্রকার, একটা হচ্ছে জৈব পদার্থ হতে পারে আর একটা অজৈব পদার্থ হতে পারে।
এখন এখানে পানির পরিমাণ কত, এগুলো বোর্ড প্রশ্নে আসে, যে রক্তরসে পানি থাকে কত পার্সেন্ট, 90%, এবং জৈব এবং অজৈব পদার্থ থাকে বাকি 10%। তাহলে আমরা বুঝতে পারছি যে রক্তরস বা প্লাজমা হচ্ছে হালকা হলুদ বর্ণের এটা তরল পদার্থ, যেখানে পানির পরিমাণে থাকে 90% এবং জৈব অজৈব বা কঠিন পদার্থ থাকে হচ্ছে 10%। এখন জৈব পদার্থগুলো আমাদের কি কি থাকে, খাদ্য সার। তাহলে এখানে যদি দেখি জৈব পদার্থগুলো কি, খাদ্য সার। এরপরে কি হতে পারে, রেচন পদার্থ। এরপরে কি হতে পারে, প্রোটিন। এরপরে বিভিন্ন প্রতিরক্ষামূলক দ্রব্যাদি। এরপরে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন, কোলেস্টেরল, লেসিথিন, বিলিরুবিন ইত্যাদি নানা ধরনের যৌগ। তাহলে এগুলো থেকে আমাদের পরীক্ষায় কিন্তু আসে যে জৈব পদার্থগুলো কি বা খাদ্য সার কোনটার অংশ, অ্যামিনো অ্যাসিড, স্নেহ পদার্থ, ভিটামিন, এগুলো কি খাদ্য সার। রেশন পদার্থ কি, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন। এরপরে কি, প্রোটিন হচ্ছে ফাইব্রোজিন, গ্লোবিউলিন, অ্যালবিউলিন, প্রোথ্রম্বিন। তাহলে তোমরা প্রোটিনগুলো আমাদের পরীক্ষায় যদি আসে যে রক্তরসের প্রোটিনগুলোর নাম কি, তাহলে তোমরা এইভাবে মনে রাখতে পারো, GPA5। জিতে কি, গ্লোবিউলিন, তারপরে কি, পিতে হচ্ছে প্রথমবিন, এতে হচ্ছে অ্যালবিউলিন, আর হচ্ছে ফাইভতে হচ্ছে ফাইব্রিনোজেন। এইভাবে মনে রাখতে পারি যে GPA5। তাহলে এটা কার ছন্দ, প্রোটিনের ছন্দ, রক্তরসের প্রোটিন। এরপরে প্রতিরক্ষামূলক কি, অ্যান্টিটক্সিন এবং অ্যাড্রুটিনিন। এরপরে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন, এগুলো আমাদের কিসের, জৈব উপাদান। এরপরে আমাদের অজৈব উপাদান আছে কি, বিভিন্ন খনিজ পদার্থের যে আয়ন, যেমন সোডিয়াম আয়ন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, আয়ন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন। এগুলো খনিজ পদার্থ থেকে যে জিনিসগুলো পাচ্ছি আমরা, সেটাকে বলা হচ্ছে অজৈব পদার্থ। তাহলে জৈব পদার্থ কোনগুলো, অজৈব পদার্থ কোনগুলো, এগুলো কিন্তু পরীক্ষা আসে MCQ। এবং আমাদের এখান থেকে আরো আসে যে জৈব পদার্থের খাদ্য সারের উপাদান কোনটা, রেশন পদার্থের উপাদান কোনটা। তাহলে এগুলো আমাদের মাথায় রাখতে হবে। প্রোটিন কোনটা, তাহলে প্রোটিনটা আমরা সহজে মনে রাখতে পারি GPA5। এরপরে আমরা যেটা দেখব, রক্তরসের কাজ। তাহলে এটার কাজ কি, রক্তকোষগুলো থেকে দ্রবীভূত খাদ্য সার আমাদের দেহের বিভিন্ন অংশে বাহিত করে। আমি কিন্তু বলছিলাম প্রথমে যে রক্তরসের কাজ কি, খাদ্য সার বাহিত করা। খাদ্য সার মানে কি, খাদ্যের পুষ্টি উপাদানগুলোকে এক কোষ থেকে অন্য কোষে পরিবহন করা যেখানে প্রয়োজন। টিস্যু থেকে বর্জ্য পদার্থ নির্গত হয় এবং কোষ কি, কাজ করার পর ওখানে তাদের বর্জ্য পদার্থ থাকে, সে বর্জ্য পদার্থ নির্গত করে। ওই নির্গত পদার্থগুলো আবার কি করে, ওগুলো পরিবহন করে আমাদের কোথায় নিয়ে যায়, বৃক্ষে পরিবহন করে। কারণ আমরা কি করি, যে বর্জ্য পদার্থ নিষ্কাশন করি সেটা হচ্ছে বৃক্ষের মাধ্যমে হয়ে থাকে। তাহলে বৃক্ষের কাছে কে কে নিয়ে যায়, আমাদের হচ্ছে রক্ত রস। এখন তোমরা কি জানো বৃক্ষ কি, বৃক্ষ এখানে গাছ না, এখানে বৃক্ষ বোঝাচ্ছে কিডনিকে। আমরা ইংলিশটা চিনি, কিডনির বাংলা হচ্ছে বৃক্ষ, বৃক্ষ। তাহলে শ্বসনের ফলে কোষে সৃষ্ট কার্বন ডাই অক্সাইডকে আমরা কি করি, বাইকার্বনেট রূপে ফুসফুসে পরিবহন করে। এবং এই যে ফুসফুসে যখন নিয়ে যায়, তখন আমরা কিন্তু প্রশ্বাসের মাধ্যমে আবার সেটা কি করে দেই, বের করে দিই। আমরা নিঃশ্বাস গ্রহণ করতেছি এবং প্রশ্বাসের মাধ্যমে কি করে দিচ্ছি, বের করে দিচ্ছি। তাহলে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ এবং ত্যাগ করতেছি। এখানে কার্বন ডাই অক্সাইডটাকে কিসের মাধ্যমে নিয়ে যাচ্ছে, বাইকার্বনেট রূপে। রক্ত জমাট বাটার প্রয়োজনীয় উপাদান যেমন পরিবহন করা হয়। তাহলে কি, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কি, অনুচক্রিকা, এবং অনুচক্রিকাকে প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম এগুলো সরবরাহ করে কি, রক্ত রস। এরপরে কি করে, হরমোন, এনজাইম, লিপিড প্রভৃতি দেহের বিভিন্ন অংশে বহন করে রক্তের অর্মক্ষরমের ভারসাম্য রক্ষা করে। তাহলে আমাদের রক্তের পিএইচ কি থাকে, 7.40। এই যে এই পিএইচ মানটাকে সমতা রক্ষা করে কে, রক্তরস। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এরপরে যেটা আছে সিরাম। আমাদের রক্তরসে কি থাকে, বিভিন্ন প্রোটিন থাকে। তাহলে ওই প্রোটিনগুলো ব্যতীত যদি
আমরা ওই তরলটাকে যদি ধরি, শুধু হলুদ তরলটাকে প্রোটিন ব্যতীত, তাহলে সেটা হচ্ছে সিরাম, প্রোটিন ব্যতীত। তাহলে এই প্রোটিনগুলো কিন্তু রক্ত জমাটে সাহায্য করে। তাহলে এই যে এটা কি সিরাম, এবং এই যে এটাতে কি থাকে, প্রোটিন থাকে। তাহলে প্রোটিন ব্যতীত যে অংশটা সেটাকে বলা হচ্ছে সিরাম। আর প্লাজমাতে কি থাকে, ওই প্রোটিনগুলো থাকে। তাহলে এটাই বলছি সিরাম কি, প্লাজমা থেকে আমরা যদি ক্লোটিং ফ্যাক্টর বা ওই প্রোটিনগুলোকে বাদ দেই, তাহলে আমরা কি পাবো, সিরামকে পাবো। তাহলে সিরাম কি, রক্তরস থেকে রক্তকোষ এবং রক্ত জমাট বাঁধার জন্য যে প্রয়োজনীয় প্রোটিন আছে সেটাকে আমরা যদি সরিয়ে নিই, তাহলে কি পাবো, সিরাম পাই। তাহলে এই তরলটাকে আমরা কি বলি, সিরাম বলি। রক্ত জমাট বাঁধার পর যে শস্য রস পাওয়া যায় তাকে কি বলা হয়, সিরাম বলা হয়। এটাও আমরা বলতে পারি। এবং সিরাম এবং রক্তরসের ভিতর পার্থক্য কি, আমরা সেটা বলছি যে রক্তরসে কি থাকে, রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় প্রোটিন থাকে। এই যে প্রয়োজনীয় প্রোটিন কোনগুলো, জিপিএ 5, গ্লোবিউলিন, প্রথম্বিন, এগুলো অ্যালবিউলিন, ফাইব্রিনোজেন। তাহলে এগুলো কি সিরামে থাকে না, কিন্তু রক্তরসে থাকে। এটাই হচ্ছে সিরাম এবং প্লাজমা বা রক্তরসের পার্থক্য। তাহলে এর মধ্যে দিয়ে আমাদের বেসিক টপিকটা শেষ হলো। এখন আমরা যদি এর আলোকে কিছু এমসিকিউ দেখি, আমাদের শিরা এবং ধমনীর সংযোগস্থলে রক্তনালীকে কি বলা হয়, কৌশিক জালিকা। আমি কিন্তু বলেছিলাম যে এটা যদি ধমনী হয় এটা শিরা, এবং এগুলো সংযোগকারী যে নালী থাকে সেটাকে বলা হয় কৌশিক জালিকা। এটা আমাদের দিনাজপুর বোর্ডে এসেছিল। এরপরে আমরা যদি দেখি পূর্ণবয়স্ক মানুষের দেহে ওজনের কত ভাগ রক্ত থাকে, আমরা দেখেছিলাম 8%, এবং এটা কত লিটার, 5 থেকে 6 লিটার হয়ে থাকে। এরপরে রক্তের তরল অংশের কাজ কোনটি, আমরা দেখেছি রক্তের তরল অংশ কাকে বলা হয়, প্লাজমাকে বা রক্তরসকে, রক্তরস। তাহলে রক্তরস আমাদের কি করে, রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ করে কিন্তু ডাব্লিউবিসি, তাহলে এটা হবে না। এরপর রক্ত জমাট বাঁধে অনুচক্রিকা, অ্যালার্জি প্রতিরোধ করে কি, শ্বেত রক্তকণিকা। অ্যালার্জি মানে কি, রোগ প্রতিরোধ করার ভিতরে পড়তেছে। তাহলে আমরা দেখেছিলাম যে খাদ্যসার পরিবহনে সাহায্য করে। এরপরে রক্তরসে খাদ্যসার হিসেবে উপস্থিত থাকে কোনটা, এটা তোমাদের এইচডব্লিউ, বা তোমরা এটা কমেন্টে জানাবে। এরপরে জৈব এবং অজৈব পদার্থ থেকে আমরা দেখছিলাম খাদ্যসার কোথায় থাকে, এগুলো থেকে তোমরা দেখে বলবে। এরপরে রক্তের অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে কোনটি, রক্তের অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে কিন্তু রক্তরস। আমরা দেখেছি যে পিএইচ মানে ঠিক রাখে। তাহলে এছাড়াও কিছু এমসিকিউ আসতে পারে, রক্তের কত পার্সেন্ট রক্তরস থাকে, আমরা দেখেছি কত পার্সেন্ট রক্তরস থাকে, 55%। এবং এই রক্তরসে পানি থাকে কত পার্সেন্ট, পানি থাকে হচ্ছে 90%। এবং রক্তের কত ভাগ পানি থাকে, এটাই কিন্তু এই যে দিনাজপুর ঢাকা বোর্ডে এসেছিল 19 সালে। এবং রক্তরসে প্রোটিন কোনটি, প্রোটিন আমরা দেখেছি জিপিএ 5। এবং রেচন পদার্থ কোনটি, আমরা এগুলো দেখেছি। তাহলে তোমরা এগুলো আমাদের নোট করে জানাবে। তাহলে এখান থেকে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসে, সিরাম কাকে বলে, বোর্ড প্রশ্ন, রক্ত কাকে বলে এবং প্লাজমা কাকে বলে। প্লাজমা মানে রক্ত রসকে বোঝাচ্ছে। তাহলে এগুলো তোমাদের এইচডব্লিউ, তোমরা পড়ে আমাদের গ্রুপে জানাবে। তাহলে এর মধ্যে দিয়ে আমাদের ক্লাসটা শেষ হলো। তোমরা ভালো লাগলে শেয়ার করতে পারো তোমাদের ফ্রেন্ডদের সাথে, কমেন্ট করে অবশ্যই জানাবে। নেক্সট ক্লাস চাও কিনা সেটাও জানাবে। তাহলে আমরা এখান থেকে যদি একটু শর্ট কোশ্চেন দেখি যে কিরকম আসতে পারে। রক্তরসের কাজ বলতে পারে, রক্তরসের কাজ লেখো, রসের কাজ। এরপরে বলতে পারে রক্তরস এবং সিরামের পার্থক্য, রক্তরস ও সিরামের পার্থক্য। এই দুটার ভিতরে এগুলো তেমন ইম্পর্টেন্ট না, তবে ক নম্বর গুলো ইম্পর্টেন্ট ছিল। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি। যদি আমরা আর একবার রিক্যাপ করি প্রথম থেকে, তাহলে একটু দেখি। তাহলে আমরা দেখেছিলাম যে আমাদের কি আছে, তন্ত্র আছে। তাহলে এই তন্ত্রগুলো কি রকম হয়, রক্ত সংবহন তন্ত্র।
তাহলে এই রক্ত সংবহন তন্ত্রের অংশই ছিল আমাদের কি হৃৎপিণ্ড, এবং রক্ত সংবহন করতে আমাদের হৃৎপিণ্ডের আরো সাহায্য করে, সেটা কি ছিল? শিরা, ধমনী এবং কৌশিক জালিকা। সংক্ষেপে দেখলাম। এবং আমাদের এখানে কি ছিল? আমাদের এই যে রক্ত, এই রক্তের উপাদান কয়টা? প্রথমে আমরা দেখছি রক্তরস, আর কি দেখছিলাম? রক্ত কণিকা। তাহলে এই রক্ত কণিকাগুলো আবার হচ্ছে 3 প্রকার হয়ে থাকে, সেগুলো দেখেছি। রক্ত আমাদের দেহে কত থাকে? আমাদের দেহের ওজনের 5 থেকে 6 লিটার এবং 8% বলা হয়। রক্ত ঈষৎ ক্ষারীয় লবণাক্ত হয়। রক্ত অক্সিজেন পরিবহন করে অক্সিহিমোগ্লোবিন রূপে। শ্বেত রক্তকণিকার কাজ কি? অণুচক্রিকার কাজ কি? এগুলো আমরা একটু বেসিক পড়ছি, এগুলো আমরা ডিটেলসে আবার পড়বো। এরিথ্রো মানে বোঝায় লাল, এরিথ্রোসাইট মানে বোঝায় লাল কোষ বা লোহিত রক্ত কোষকে। এরপরে আমরা দেখছি যে রক্তরসে 2 উপাদান থাকে, একটা পানি আর একটা কঠিন উপাদান। কঠিন উপাদান হচ্ছে জৈব বা অজৈব পদার্থ, যেটা থাকে 10%। এরপরে আমরা দেখছি জৈব উপাদানগুলো খাদ্য, সার, রেশন পদার্থ, প্রোটিন, প্রতিরক্ষামূলক দ্রব্য এবং বিভিন্ন হরমোন, কোলেস্টেরল, এগুলো নানা ধরনের যৌগ থাকে। এবং অজৈব উপাদানের ভিতরে দেখছি বিভিন্ন খনিজ পদার্থের আয়ন থাকে। এরপরে আমরা দেখেছি রক্তরসের কাজ, এটা কি করে? বাইকার্বনেট রূপে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড পরিবহন করে ফুসফুসে, যেটা আমরা ত্যাগ করি। এরপরে রক্ত জমাট বাঁধার জন্য উপাদান পরিবহন করে, হরমোন, এনজাইম, লিপিড, এগুলো পরিবহন করে। রক্তের ভারসাম্য রক্ষা করে, কিসের? অম্লক্ষারের। এগুলো কিন্তু এমসিকিউ এ আসে, বা সৃজনশীলে যদি রক্তরসের কাজ লিখতে বলে শর্ট কোশ্চেনে, আমরা এগুলো থেকে সহজে লিখতে পারবো। এরপর আমরা দেখেছিলাম যে হচ্ছে সিরাম এবং রক্তরসের পার্থক্য। সিরাম কি? শুধু তরল পদার্থ, হলুদ বর্ণের, এখানে কোনো প্রোটিন থাকবে না। কিন্তু রক্তরসে আবার কি থাকে? প্রোটিন সহ থাকে। এটাই পার্থক্য আমরা দেখেছি। এরপরে আমরা কিছু এমসিকিউ দেখেছি, এর মধ্যে দিয়ে আমাদের এই ক্লাসটা শেষ হলো। আশা করি সকলে বুঝতে পেরেছো। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং মেসেঞ্জার গ্রুপ তো তোমাদের জন্য আছে, তোমরা গ্রুপেও জানাতে পারো। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদেরকে জানাবে। ধন্যবাদ সবাইকে। এবং তোমরা যদি নোট করে থাকো, নোট করলে ভালো, নোটটা আমাদের এই যে প্রান্তোষ পাঠশালা ফেসবুক গ্রুপ আছে ওখানে দিয়ে দিবে, তাহলে আমাদেরও ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।